আসছে নতুন বছর 2025। বছরটি কেমন যাবে বিশ্ববাসীর একটাই প্রশ্ন। কিন্তু নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী 2025-এর জন্য বেশ দুশ্চিন্তার কারণ। 500 বছর আগেই নাকি তিনি বলে গেছেন পৃথিবী সম্পূর্ণ নিশ্চিহ্ন হবে 2068 সালে। তবে সেই শেষ দিনের গণনা শুরু হয়ে গেছে। 2025-এ আসবে ব্রিটেনে মহামারী। সেই মহামারী কি করোনার মতো অতিমারী হয়ে উঠবে? বিশ্বের মহাশক্তি জড়িয়ে পড়বে যুদ্ধে। ফলে আর্থিক সংকট ও খাদ্য সংকট ভুগবে বিশেষ করে গরিব দেশগুলি। ঘটবে ভয়াবহ অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরিগুলি জ্বলে উঠবে। বিশাল গ্রহাণুর সংঘর্ষে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। দূষণের জেরে মারা পড়বেন বহু মানুষ। ব্রাজিলে হবে ভয়াবহ বন্যা। নস্ট্রাদামুসের এই ভবিষ্যৎবাণী এর আগে নাকি হুবহু মিলেছে। 2025-এও কি তেমন হতে চলেছে? কে এই নস্ট্রাদামুস, যার ভবিষ্যৎবাণীকে এত গুরুত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু? এমনকি 2024 সালের লোকসভা নির্বাচনের আগেও সেই পোস্ট নতুন করে প্রচণ্ড ভাইরাল হয়। নস্ট্রাদামুসের অধিকাংশ ভবিষ্যৎবাণী নাকি সত্য বলে প্রমাণিত হয়েছে। ফলে নস্ট্রাদামুসের ভারত সম্পর্কে ভবিষ্যৎবাণীও যে বেদ সত্য তা মন্ত্রীমশাই শুধু নয়, জ্যোতিষে বিশ্বাসী মানুষরাও বিশ্বাস করবেন, তাতে কোনো সন্দেহ নেই। প্রমাণ হিসেবে উপস্থাপিত হয় নস্ট্রাদামুসের 4th ভলিউমের 50 নম্বর স্তবক, যেখানে তিনি কি লিখেছেন? Disk mil quatoras dera regnar les des hinduzo, das gil en the territory la monachi, the esi for spulne varna feris। অর্থাৎ 2014 থেকে হিন্দুরা রাজত্ব করবে, তারা স্বর্গ ও পৃথিবী শাসন করবে। এশিয়ার কেউ তাদের প্রতিহত করতে পারবে না। এমনকি নরেন্দ্র মোদীর সম্পর্কেও নাকি তার ভবিষ্যৎবাণী সিন্ধু সুপ্রিমাসো গুজরাটাস সাটাসো নাতাসো এস্টো পেথ্রুসো থিসিভুটিক্সো স্টুডিয়ামো বোনাসো এস্টো নমস্তে প্রিমামো নন্দুজ। অর্থাৎ ভারতের সর্বোচ্চ নেতা গুজরাট রাজ্যে জন্মগ্রহণ করবেন, তার বাবা একটি দোকানে চা বিক্রি করবেন, তার প্রথম নাম হবে নরেন্দ্র। মোদির কর্মজীবন সম্বন্ধেও নাকি 500 বছর আগে করা তার ভবিষ্যৎবাণী ছিল থ্রিপস গুজরাটাস স্টেটামো প্রিন্সপো ইস্টো ইস্টো এস্তিলো এস্তো এস্তো এস্তে অনিস্ত্রাসো ইন্দ্রিকাসো ইস্ত্র। অর্থাৎ 3বার তিনি গুজরাট রাজ্যের নেতা হবেন, যেখানে ব্যবসা সর্বোত্তম হবে এবং সততা রাজত্ব করবে। তবে নস্ট্রাদামুসের নাকি এও ভবিষ্যৎবাণী আছে, মেলেডিকাসো হিন্দোসাসো কনরিয়াটো নরেন্দ্র আদর্শো ননডাবো অহিন্দ্রদাসো আলিটারো পারতেজো প্রতিস্ত্রেত। অর্থাৎ হিন্দুদের অভিশাপ বিশ্বাসঘাতকতা। তবে এই নেতা আদর্শের সঙ্গে সমঝোতা করবেন না, ফলে ক্ষমতাচ্যুত হতে পারেন। প্রথমে এই রহস্যময় পুরুষ নস্ট্রাদামুস সম্পর্কে জানা যাক। এ ব্যাপারে ভারতের যুক্তিবাদী আন্দোলনের পথিকৃৎ প্রয়াত প্রবীর ঘোষের অলৌকিক নয় লৌকিক গ্রন্থের 3য় খণ্ডের 2য় পর্বের উল্লেখ করছি, 313 নম্বর পৃষ্ঠা থেকে। নস্ট্রাদামুসের জন্ম 1503 খ্রিস্টাব্দের 14ই ডিসেম্বর ফ্রান্সের সেন্ট রিজিরে প্রভিন্সে। 4 ভাই, নস্ট্রাদামুসই সবার বড়। আসল নাম মিসেলো দে নস্ট্রাদ্রেম। ছেলেবেলায় শিক্ষা দীক্ষা হয় দাদুর কাছেই। দাদুর মৃত্যুর পর তাকে পাঠানো হয় ঠাকুরদার কাছে। ডাক্তারির ছাত্র নস্ট্রাদামুসের জ্যোতিষের প্রতি টান ছিল অল্প বয়স থেকেই। নস্ট্রাদামুসের প্রথম বিয়ে 1534 সালে, এক ছেলে ও এক মেয়ে। কিন্তু প্লেগে তার স্ত্রী ও ছেলেমেয়েরা মারা যান। 1554 সালে নভেম্বর মাসে স্যালন শহরে এক ধনী বিধবাকে বিয়ে করেন নস্ট্রাদামুস। দ্বিতীয় স্ত্রীর নাম অ্যানি পোনাসাট গেমেলে। এই গেমেলের বাড়িতেই থাকতেন নস্ট্রাদামুস। এখানে তার শুরু হয় ডাইনিবিদ্যা ও জ্যোতিষ চর্চা। নস্ট্রাদামুস নাকি লিখে গেছেন, তিনি যা ডাইনিবিদ্যা বা জ্যোতিষবিদ্যার বই পড়তেন, পড়া হয়ে গেলে সেই বইগুলো পুড়িয়ে ফেলতেন। তিনি নিজেই লিখে গেছেন, তার পড়া জাদুবিদ্যার বইয়ের নাম ছিল মিস্ট্রেরিজ ইজিপ্টোরাম। প্রয়াত প্রবীর ঘোষের দাবি, নস্ট্রাদামুস এই বই থেকে হুবহু টুকে তিনি ভবিষ্যৎবাণী করতেন। তার ইচ্ছে ছিল 10টি বই লেখার। প্রত্যেকটি বইতে থাকবে 100টি ভবিষ্যৎবাণী।
তাই ভলিউমগুলির তিনি নাম দেন সেঞ্চুরি। নস্ট্রাদামুসের কথা অনুযায়ী প্রথম সেঞ্চুরিতেই তিনি নিজের সময়কাল থেকে পৃথিবী বিলুপ্ত হওয়ার সময় পর্যন্ত ভবিষ্যৎবাণী লিখে যাবেন। প্রথম সেঞ্চুরি প্রকাশ পায় 1555 সালে, অর্থাৎ ধনী বিধবা দ্বিতীয় স্ত্রীকে বিয়ের 2 বছর পরেই। সে যুগে যেহেতু বই ছাপানোর খরচ ছিল অনেক বেশি, তাই বইয়ের দামও হতো বেশি, যা কেনার সামর্থ্য সবার ছিল না। ফলে নস্ট্রাদামুসের বইয়ের প্রতি সে যুগের মানুষের আগ্রহ তেমন ছিল না, ফলে বিক্রিও তেমন তখন হয়নি। কিন্তু বইটি 1556 সালে কেনেন ফ্রান্সের রানী ক্যাথরিন ডে মেডিসি। রাজপরিবারে নস্ট্রাদামুসের ডাক পড়ে। তারপর রাজপরিবারের 7 শিশুর কুষ্টি তৈরি করার ভার পড়ে। নস্ট্রাদামুস ভবিষ্যৎবাণী করে দেন 7 পুত্রই নাকি রাজা হবেন, কিন্তু বাস্তবে কেউ এরা রাজা তো হননি, বরং একজন মারা যান ছোটবেলাতেই। এই ঠিকুজি তৈরি ছিল নস্ট্রাদামুসের পেশা। 1567 12 বছরে তিনি লেখেন 10টি সেঞ্চুরি। 1568 সালে তার মৃত্যুর পর সেই 10টি সেঞ্চুরি একসঙ্গে ছেপে বেরোয়। কিন্তু সপ্তম সেঞ্চুরিতে তিনি 100 ভবিষ্যৎবাণী লিখতে পারেননি। সেখানে ছিল মাত্র 42টি 4 লাইনের কবিতার আকারের ভবিষ্যৎবাণী। 1566 2রা জুলাই প্রয়াত হলেন নস্ট্রাদামুস। তিনি নিজের মৃত্যু নিয়েও একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। কি ছিল সেই বাণীতে? বাংলা অনুবাদ, যা 1990 সালে 14 নভেম্বর আনন্দ মেলায় প্রকাশিত হয়, সেটি ছিল, বেঞ্চে শুয়ে থাকব শেষ দিন, বিছানায় নয়, পরনে থাকবে নীল আলখাল্লা, পাদ্রী এসে পৌঁছবে দেরিতে, রাত্রে নামবে বৃষ্টি। কিন্তু মৃত্যুর দিনে কি বৃষ্টি হয়েছিল? তিনি কি জীবনের শেষ দিন বেঞ্চিতে শুয়েছিলেন? সেই শেষ দিনে কি তার পরনে ছিল নীল আলখাল্লা? এসব প্রশ্নের উত্তর খুঁজব দ্বিতীয় পর্বে। এই পর্ব শেষ করব যুক্তিবাদী আন্দোলনের পথিকৃৎ প্রয়াত প্রবীর ঘোষের হাতে গড়া সংগঠন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহসভাপতি সাংবাদিক সন্তোষ শর্মার সঙ্গে একটি টেলিফোনিক ছোট্ট আলোচনা দিয়ে। হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি সন্তোষ শর্মা বলছিলাম। হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছি দিগদর্শন চ্যানেল থেকে, সুজিত চট্টোপাধ্যায়। ধন্যবাদ। ঘটনাটা হচ্ছে, আপনাকে ফোন করার কারণ যে এই মুহূর্তে আপনি প্রয়াত প্রবীর ঘোষের হাতে তৈরি, যিনি ভারতবর্ষের যুক্তিবাদী আন্দোলনের পথিকৃৎ, সেই প্রয়াত প্রবীর ঘোষের যে সংগঠন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির এই মুহূর্তে আপনি সহসভাপতি। হ্যাঁ, একটু কারেকশন করেছি। বর্তমানে আমি সন্তোষ শর্মা, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সংযুক্ত সম্পাদক। আচ্ছা, আপনি এখন সংযুক্ত সম্পাদক। এবং প্রবীর ঘোষের হাত ধরেই দীর্ঘদিন যুক্তিবাদী আন্দোলন করে আসছি, এবং আজ ওনার দেখানো পথ, ওনার যে যুক্তিবাদী আন্দোলন, বিজ্ঞান আন্দোলন, আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে নস্ট্রাদামুস ভবিষ্যৎ দ্রষ্টা ফ্রান্সের, তার জন্ম কেউ কেউ বলেন 14 ডিসেম্বর, কেউ কেউ বলছেন 21 ডিসেম্বর। 1503 সালে তার জন্ম। সেই হিসেবে প্রায় এখন বোধহয় 526-27 বছর হতে চলল। তো 21 তারিখে তার জন্মদিন হতে চলেছে। প্রবীর বাবু তার অলৌকিক নয় লৌকিক বলে কয়েকটি খণ্ডে কতগুলি বই লিখেছিলেন। তার মধ্যে ছিল যুক্তিবাদী আন্দোলনের অনেক তথ্য। তার মধ্যে তার 3য় খণ্ডের 2য় অধ্যায়ে বেশ কিছু পাতা, মানে ধরে রাখুন 300, আমার কাছে যা বই আছে তাতে 307 থেকে প্রায় 374 নম্বর পাতা, অর্থাৎ প্রায় ধরে রাখুন 70 পাতার মতন তিনি এই নস্ট্রাদামুস প্রসঙ্গে একটি অধ্যায় লিখেছেন। তার শীর্ষক দিয়েছিলেন কিছু কথা। সেখানে তিনি বলেছেন যে নস্ট্রাদামুসের নামে যা যা লেখা হয়েছে বা তিনি যা লিখে গেছেন সে সমস্তই একটা হেয়ালির মতন করে কবিতা দিয়ে লেখা, যার মানে এটাও হতে পারে, ওটাও হতে পারে, সেটাও হতে পারে।
সুতরাং কোনোটাই স্পষ্ট করে উল্লেখ ছিল না। সুতরাং এরম ধরনের অলৌকিক ক্ষমতা যিনি 500 বছর আগে 500 বছরের পরে কি হতে চলেছেন বলে যে দাবি করে উনি বইগুলো লিখে গেছেন, সেগুলোর মধ্যে নেই কোনো সত্যতা। এবং যারা এই বইগুলোকে অনুবাদ করেছেন, যার মধ্যে ধরে রাখুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্রী ব্রিটিশ কন্যা এরিকা চিথ্যাম, তার যে বই, সেই বইয়ের কপি করে আমাদের বাংলাতেও অনেকে, এখানকার একটি প্রথম শ্রেণীর কাগজের ছোটদের একটা ম্যাগাজিন বেরোয়, যেটাতে মানে মেলা মেলা প্রবন্ধ প্রকাশিত হয়। সেই বইয়েতেও জনৈক অভি মজুমদার এই বিষয়ে লিখেছেন। পরবর্তীকালে ডক্টর সুধীর বেরা, যিনি কবিতা লিখতেন এবং একজন শিক্ষিত মানুষ, তিনিও একটি বই লিখেছেন, যেখান থেকে মনে করা হয় বাঙালি জেনেছে যে নস্ট্রাডামুস একজন বিরাট বড় ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন। প্রবীরবাবু তো তার মন্তব্য জানিয়েছেন। আপনারা এই যুগে যারা এই যুক্তিবাদী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আপনারা বিষয়টা কিভাবে দেখেন? সুজিত বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এবং দিগদর্শন চ্যানেল এই যে নস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণী নিয়ে যে একটা এপিসোড তৈরি করছে, তার জন্য অনেক ধন্যবাদ জানাবো। কারণ কি, আজকে যতগুলো আমরা বিশেষ করে যে কমার্শিয়াল নিউজ চ্যানেল পত্র পত্রিকা দেখি, সেখানে হলো জ্যোতিষীর পক্ষে অনেক নিউজ কভারেজ করা হয়। নস্ট্রাডামুস কি ভবিষ্যৎবাণী করে গেছেন সেটাকে বিচার বিশ্লেষণ না করেই সেটাকে প্রচার করা হয়, মনে হয় কি উনি যা বলে গেছেন সবই 100% সত্যি। কিন্তু আপনার যে দিগদর্শন চ্যানেল, যেখানে যুক্তি তর্ক বিজ্ঞানের কথা তুলে ধরছে, তার জন্য আমরা যুক্তিবাদী সমিতি থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাবো। ধন্যবাদ। এখানে আমি একটু সংশোধন করতে চাইবো। প্রবীর ঘোষ অলৌকিক নয় লৌকিক 5টি খণ্ড লিখেছেন। তার মধ্যে তৃতীয় খণ্ড হলো জ্যোতিষশাস্ত্র এবং নস্ট্রাডামুস নিয়ে লেখা। এবং এই তৃতীয় খণ্ড বইটা প্রবীর ঘোষ এবং তার একমাত্র সন্তান পিনাকি ঘোষ লিখেছেন। আচ্ছা। এবং নস্ট্রাডামুসের যে অংশটা দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অধ্যায়ে পিনাকি ঘোষ লিখেছেন, এটা প্রবীর ঘোষ নয়। করেছেন। হ্যাঁ, সম্পাদনা প্রবীর ঘোষ করেছেন, কিন্তু ওনার পিনাকি করেছেন। আচ্ছা। এখানে কথাটা হলো নস্ট্রাডামুস যে ভবিষ্যৎবাণী আজ থেকে প্রায় 500 বছর আগে, মানে ওনার জন্ম হয়েছিল 1503 খ্রিস্টাব্দে 14 ডিসেম্বর ফ্রান্সের সেন্ট রিমিডেতে। এবং উনি জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, এগুলো করেছেন, এবং উনি অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই ভবিষ্যৎবাণী উনি আবার বইতে লিখে গেছেন, যেগুলো আবার সেঞ্চুরিস নামে বলা হয়। সেঞ্চুরিস মানে এখানে হলো বইটির নাম হলো সেঞ্চুরিস, এবং এক একটা বইতে প্রায় 100 খানা করে অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন। এরকম 10টা বই। হ্যাঁ, এই ভবিষ্যৎবাণীগুলি নস্ট্রাডামুস এই ভবিষ্যৎবাণী করে গেছেন কবিতার ছলে। মানে ওনার কথাগুলো স্পষ্ট নয় যে আগামী 2025 জানুয়ারিতে একজনের মৃত্যু হবে, এইভাবে বলেননি। উনি বলে গেছেন আকাশে কোনো পাখি উড়ে গেল, হঠাৎ মেঘ ডাকলো, বাজ পড়লো। এরকম একটা কবিতার ছলে উনি বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন। তো আজ থেকে প্রায় 500 বছর আগে এই কবিতাগুলো উনি যে ভাষায় লিখে গেছেন, এবং তারপর সেই ভবিষ্যৎবাণীকে অনুবাদ করা হয়েছে। একজন অনুবাদ করেছেন তার নিজের মতন করে। আর এরপর এই বাংলায় হোক, হিন্দি হোক, ইংরাজি হোক বা পুরো বিশ্ব জুড়ে সেই কবিতাগুলো বিভিন্ন মানুষজন তারা নিজের মতন করে অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন। আচ্ছা। তো মজার বিষয় হলো, আপনি যদি খোলা মনে যুক্তির দৃষ্টিতে, একজন যুক্তিবাদীর দৃষ্টিতে যদি বইগুলো পড়েন, মানে নস্ট্রাডামুসের অনুবাদ করা বইটা যদি পড়েন, তাহলে বইটিতে যে কবিতাগুলো আছে আপনি পড়ে তার নিজের মতন করে একটা নতুন ব্যাখ্যা পাবেন। আর এখানে আরেকটা মজার বিষয় হলো, নস্ট্রাডামুসের একটি মাত্র সেঞ্চুরি বই নিয়ে নেবেন, একটি কবিতা নেবেন, এবং সেখান থেকে যদি আপনি একটি কবিতার বিশ্লেষণ বা অনুবাদ
একজন লেখক করেছেন তার যে ব্যাখ্যা অন্য লেখকের ব্যাখ্যার সঙ্গে মিল খাবে না। হুম যদি একটি বিজ্ঞানের ক্ষেত্রে একটি সত্য সব জায়গায় একই সত্য হবে, হুম হুম কিন্তু জ্যোতিষশাস্ত্রে কি হয়, এক জ্যোতিষীতে যা বলে অন্য জ্যোতিষীতে সেটা অন্য হয়। হুম কারণ কি, জ্যোতিষশাস্ত্র বেশটাই গোলমেলে। হুম মানে আমরা বলতে পারি নাস্টারডুমাস সর্বকালের নাকি জ্যোতিষী, তিনি যা বলে গেছেন সব সত্যি, এবং বর্তমান কেন এই দীর্ঘ সময় ধরে উনি যা যা ভবিষ্যৎবাণী করে গেছেন থেকে মিলে যাচ্ছে। যে আগামী 2025 সাল আসছে, হুম এমন হতে পারে যে নাস্টারডুমাস যা বলে গেছেন অনেক কথাই নাকি 2025 মিলে যাবে। হুম তো এখানে একটা চ্যালেঞ্জ আসছে, হুম এই দাবিটা কে করছেন? হুম হুম দাবি করার জন্য কোনো মানুষ তো হবেন। হুম এই যে মানুষটি দাবি করেন তিনি পৃথিবীতে হুম হবেন, ভারতে হবেন, বা বিশ্বের যে কোনো একটা দেশে হবেন, হুম যিনি দাবি করবেন। তো ওনার দাবিটা মজার বিষয়, ঘটনা ঘটে যাবার পর প্রমাণিত হয় না। আজকে যদি আমি বলি যে আগামী 2025 সালে 4 জন মহান ব্যক্তির মৃত্যু হবে, আবার যদি আমি বলি আগামী 2025 সালে বড় আর্থিক বিপর্যয় ঘটবে, হুম কোথাও বড় ভূমিকম্প হবে, কোনো টর্নেডোর মতন ঝড় বৃষ্টি হতে পারে, অনেক মানুষের প্রাণহানি হবে, যুদ্ধ হবে। তো এই ধরনের যদি আজকে আমি একজন জ্যোতিষী না হয়েও যদি আমি ভবিষ্যৎবাণী করে থাকি এবং সেটা যদি কোনো কারণে মিলে গেল, হুম তাহলে আমি দাবি করতে পারি কি হ্যাঁ আমি যা যা বলেছিলাম মিলে গেছে। হুম কিন্তু মজাটা হলো, যিনি দাবি করেন, যিনি ভবিষ্যৎবাণী করেন, তাকেই প্রমাণ করতে হবে কি তার দাবি সত্যি কি মিথ্যে। হুম ঠিক এখানে নাস্টারডামুস আজ থেকে প্রায় 500 বছর আগে জন্ম, মারা গেছেন। তো তার কথাগুলো আজকে প্রমাণযোগ্য নয়, কারণ তিনি যা কবিতায় যে বলে গেছেন উনি স্পষ্টভাবে কিছু বলেননি। মানে ওই আদা আদা কথা গোলা গোলা ভাবে কথাগুলো বলে গেছেন, যার কোনো বিজ্ঞানের দৃষ্টিতে, যুক্তির দৃষ্টিতে কোনো প্রমাণ আমরা বিশ্বাস করি না। এবং এখন যদি কেউ দাবি করেন কি না নাস্টারডামুস যা বলে গেছেন সেটা সত্যি, তাহলে আমরা সেই মানুষটি খুঁজতে চাই। যেমন আজকে কোনো জ্যোতিষী দাবি করেন যে আমি যা ভবিষ্যৎবাণী করি সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়, তাহলে এখানে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে আমি সেই সকল জ্যোতিষী, ভবিষ্যৎ দ্রষ্টা বা অ্যাস্ট্রোলজারদের খোলা 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ জানাচ্ছি। কোন জ্যোতিষী যদি আগামী 2025 সালে মাত্র 4 জন বা 5 জন বিখ্যাত মানুষের নাম যেটা আমরা সাজেস্ট করব সেটা নিয়ে ভবিষ্যৎবাণী করতে হবে। ধরুন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আগামী 2025-এ 4 জন মহান ব্যক্তি, ধরুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। মানে আপনারা কি তাহলে মমতা ব্যানার্জি এবং মোদী এদের মহান হিসেবে মানেন? ভারতীয় না, মহান হিসাবে নয়, মানে একটু পপুলার, মানে আমাদের দেশের তো একটা পদে আছে, মহান শব্দটা আমি ব্যবহার করলাম। ধরুন আমাদের মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, এনাদেরকে নিয়ে যদি আমরা কিছু প্রশ্ন রাখি এই জ্যোতিষীগুলোর কাছে কি এনাদের মৃত্যু দিবস কোন জ্যোতিষী ঘোষণা করতে পারবেন? মানে ধরুন মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, লালু যাদব, আমাদের নীতিশ কুমার, 4টে নাম নিলাম, এদের আগাম মৃত্যুর দিন যদি কোন জ্যোতিষী ঘোষণা করতে পারে তাহলে আমরা সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো। মানে কোন জ্যোতিষী আছেন তিনি মৃত্যুদিন আগাম ঘোষণা করবেন এবং সেটা প্রমাণটা কোথায় রইবে, আমি সেই চ্যালেঞ্জটা দিগদর্শনের মাধ্যমে জানাতে চাইবো। যদি দিগদর্শন এমন কোন জ্যোতিষীর কাছে আমাদের যুক্তিবাদী সমিতির তরফ থেকে এই চ্যালেঞ্জটা তারা পেশ করে এবং তাদের ইনকাম যদি আজকে রেকর্ড করা হয় সেটা আজকে প্রমাণ হিসেবে রয়ে গেল, এবং ভবিষ্যতে যদি দেখা যায় কি জ্যোতিষীর করা ভবিষ্যতে মিলে যাচ্ছে, তাহলে আমরা 50 লক্ষ টাকা দেবো সমিতির তরফ থেকে এবং আমাদের সমিতির কাজকর্ম বন্ধ করে দেবো। হ্যাঁ, সেটা তো আপনি বলছেন এখনকার জ্যোতিষীদের সম্পর্কে। আমি নাস্ট্রাদামুসে ফিরে যেতে চাই যে নাস্ট্রাদামুস যে
ঘোষণাগুলো দিতেন, ভবিষ্যৎবাণীগুলো করতেন, এগুলোকে অলৌকিক ক্ষমতার অধিকারী, মানে অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী হিসেবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আপনারা এই অতীন্দ্রিয় ক্ষমতা এবং অলৌকিকতার এটাকেই তো আপনারা মানেন না, তাই তো? না, আমরা অলৌকিকে মানি না, মানে হলো চ্যালেঞ্জ আছে এখানে একটা। অর্থাৎ কেউ যদি দাবি করেন যে হ্যাঁ অলৌকিক ঘটনা ঘটে বা আমার কাছে অলৌকিক শক্তি আছে, সেক্ষেত্রে আমাদের খোলা চ্যালেঞ্জ আছে যে আপনি চ্যালেঞ্জ নিন, প্রমাণ দিন, যদি সত্যি প্রমাণ করতে পারেন তাহলে আমরাও মেনে নেবো। আমরা একবারেই দাবি করছি না অলৌকিক বলে কিছু না, কারণ তাহলে আমাদের চ্যালেঞ্জটা রইবে না। আমরা চ্যালেঞ্জের মাধ্যমে পাবলিককে বোঝাচ্ছি যে আপনারা অলৌকিকে বিশ্বাস করার আগে চ্যালেঞ্জ করুন। কোন একজন জ্যোতিষী এসে বললেন কি আমি হাত দেখে বা কুষ্টি বানিয়ে বা আপনার কপাল দেখে আপনার ভবিষ্যৎ পাল্টে দেবো, তাহলে সেটা চ্যালেঞ্জের প্রশ্ন আছে। আগে চ্যালেঞ্জ নিন, প্রমাণ করুন, তারপর মুখের কথা নয়। একইভাবে এই যে নাস্টার ডুমাস জ্যোতিষীদের মতন ঝুড়ি মাছ না ছুঁই পানি করে করে উনি যে কবিতার ছলে অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন, আপনি একজন খোলা মনের মানুষ, যুক্তি মনস্ক মানুষ যদি হয়ে থাকেন, তাহলে আপনি প্রত্যেকটা কবিতা পড়া শুরু করুন, একটি কবিতা পড়ুন, নিজের মতন করে ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করলে দেখতেই পারবেন প্রতিটি কবিতার মধ্যে উনি যা যা বলে গেছেন, সেই কবিতা আপনি সুজিত বাবু যা ব্যাখ্যা করবেন, আমি একজন অন্য কাউ সেটা ব্যাখ্যা করব, আর একজন সে একটা অন্য ব্যাখ্যাগুলো হবে। তার মানে হলো ওনার কবিতা এমন ছয় ছাত্রী করে উনি লিখে গেছেন যে মানুষ সেটাকে তেমন তেমন করে ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। কারণ এটা যদি আমরা প্রমাণ হিসেবে রামায়ণের কথা ধরি, বাল্মীকি লিখিত রামায়ণ, বাল্মীকি ছিলেন কি ছিলেন না, বাল্মীকি বলে কেউ রামায়ণ লিখেছেন কি লেখেননি এই বিতর্কে যাচ্ছিলাম, যদি ধরিয়ে নিই তর্কের খাতিরে যে বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেটা তুলসীদাসের হাতে পড়ে উত্তর পশ্চিম ভারতে একরকম রামায়ণ হয়েছে, আবার আমাদের পূর্বাঞ্চলে কৃত্তিবাসের হাতে পড়ে রামায়ণ আরেক রকম ভাষ্য পেয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে অকাল বোধনের কোনো উল্লেখ বাল্মীকি রামায়ণেতে বাল্মীকি করেননি, কিন্তু কৃত্তিবাস ওঝা, অর্থাৎ তার মূল টাইটেল ছিল মুখার্জি, তো এই কৃত্তিবাস মুখার্জি কিন্তু এই অকাল বোধনটা করে এই শরৎকালের দুর্গাপুজোটা জনপ্রিয় হয়ে রয়েছে সেই অকাল বোধনকে কেন্দ্র করে, যার কোনো উল্লেখই রামায়ণে বাল্মীকি লেখেনি। এটা ঠিকই বলেছেন আপনি যে এটা বিভিন্ন হাতে পড়ে বিভিন্ন রকম রূপ পায়, সেখানে কোনটা সঠিক সেটাই প্রথমে খুঁজে বার করা দুষ্কর। হ্যাঁ সুজিতবাবু, আমি এখানে আবার রিপিট করবো, যিনি দাবি করছেন কি নাস্টাডুমেসের করা ভবিষ্যৎবাণী সঠিক, তাহলে দাবিদারকেই প্রমাণ করতে হবে। আমরা তো এই চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা ব্যক্তিগত চ্যালেঞ্জে বিশ্বাস করি। তাহলে আপনি যদি বলেন যে ভূত আছে, আমি ভূত দেখেছি, তাহলে প্রমাণ করতে হবে। যদি বলে আমি জ্যোতিষী, আমি বিজ্ঞাপন দিচ্ছি, আমার কাছে অনেক কাস্টমার সুস্থ হয়ে গেছে, আমি পাথর দিয়ে গ্রহরত্ন দিয়ে মানুষের ভাগ্য পাল্টে দিই, তাহলে সোজাসুজি চ্যালেঞ্জ আসবে। আপনি যদি কোনো দাবি করেন আমি একজন জ্যোতিষী, জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান, তো সেটাকে আপনাকেই প্রমাণ করতে হবে। আচ্ছা আচ্ছা। একইভাবে তাহলে কথাটা হচ্ছে কি নাস্টাডুমুস যা ভবিষ্যৎবাণী করে গেছেন কবিতার ছলে, এবং সেটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় তার বিশ্লেষণ করে বইপত্র লিখছেন, তাহলে তাকেই প্রমাণ করতে হবে যে আমি যে বিশ্লেষণ করেছি সেটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্লেষণ। অন্য মানুষ যারা বিশ্লেষণ করেছে সেগুলো ভুল। একই বিশ্লেষণ অন্য বিশ্লেষণের সঙ্গে ঠোকাঠুকি যেন না হয়। বিজ্ঞানের ক্ষেত্রে যে একটাই নিউটন ল, যেটা ওই একটাই, আইনস্টাইন ল একটাই হবে, সেটা আবার নতুন করে ব্যাখ্যা হতে পারে, কিন্তু ল যতক্ষণ নতুন ল আবিষ্কার হবে আমি একটাই লকেই বিশ্বাস করবো। তো জ্যোতিষ শাস্ত্রে দেখুন, আপনি যদি 10টা জ্যোতিষীকে যদি যান, আজকে কলকাতায় দেখবেন অনেক জ্যোতিষী দোকান খুলে বসে আছে, বিজ্ঞাপনের 6 লাখ, সোশ্যাল মিডিয়াতেও বিজ্ঞাপন, তাদের কাছে গিয়ে দেখুন এক জ্যোতিষী আপনার সম্পর্কে যা ভবিষ্যৎবাণী করবে, অন্য জ্যোতিষীর কাছে গেলে ওই একই সমস্যা নিয়ে অন্য ভবিষ্যৎবাণী করবে। এটা একটা প্র্যাকটিক্যাল, তাহলে আপনিও এটা নিজে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। আমরা যুক্তিবাদীদের সবসময় তো জ্যোতিষী চ্যালেঞ্জ জানিয়ে আসছি, এবং এই চ্যালেঞ্জের মাধ্যমে যারা দিগদর্শন চ্যানেল দেখছেন তাদের কাছেও বলবো যে আপনারা নিজেরাই যে কোনো একটি সমস্যা নিয়ে 4টে জ্যোতিষীর কাছে যান, দেখবেন 4 জনই ওই একটি সমস্যা নিয়ে 4 রকম সমাধান বলেছে। তার মানে
এটা আমার অভিজ্ঞতা আছে। গত 30-35 বছর আগে প্রবীর বাবু যখন এই চ্যালেঞ্জগুলো দিতেন, আমি তার সঙ্গে সাংবাদিক হিসেবে হাজির থাকতাম এবং তার বিশেষ কিছু অনুষ্ঠান কিন্তু আমরা দূরদর্শনে এবং এটিএন বাংলা বলে সেই সময় একমাত্র টিভি চ্যানেল ছিল, তাকে প্রচার করেছিলাম। এই বিষয়গুলো অনেক জ্যোতিষী চ্যালেঞ্জ, সেই জ্যোতিষী চ্যালেঞ্জ তারা নেননি। এমনকি প্রবীর বাবুকেও হত্যার হুমকি হয়েছে। আমার বিরুদ্ধেও অনেক জ্যোতিষী এবং তার পরিবারের লোকজন মানে ভয় দেখিয়েছিল, হুমকি দিয়েছিল, যদিও তারা কিছু করতে পারেনি। এগুলো অভিজ্ঞতা আমার আছে সন্তোষ বাবু। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে যে এই মুহূর্তে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির একজন পদাধিকারী হিসেবে আপনারা সংগঠনে এই নস্ট্রাডামুসের বিষয়ে প্রবীর বাবু যা লিখে গেছেন তার প্রেক্ষিতে আপনাদের যে নিজেদের যে চিন্তা ভাবনা এবং আপনাদের যে বয়ান, সেটাকে আমাদের কাছে পরিবেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ বাবু এবং দূরদর্শনকে। আর খোলা চ্যালেঞ্জ রইল যে কোনো জ্যোতিষী যদি আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করেন, নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী যদি সত্যি প্রমাণ করতে পারেন, তাহলে তাকে আমরা 50 লক্ষ টাকা দেবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো রইল। আমাদের যারা দর্শক বন্ধু আছে তারাও জানলেন এবং নিশ্চয়ই এই অনুষ্ঠান অনেক জ্যোতিষী শুনবেন, তারাও সরাসরি জানতে পেরে যাচ্ছেন আপনাদের এই 50 লক্ষ টাকার চ্যালেঞ্জের আহ্বান। খুব ভালো লাগলো। আজকের মতন সন্তোষ বাবু এখানে শেষ করছি। পরে অন্য কোনো বিষয়ে অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু আপনার দ্বারস্থ হব। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।